ক্লাস 10 প্রায় প্রায় আবছা হয়ে গেছে এবং ক্লাস 11 সম্পূর্ণরূপে তোকে গ্রাস করে নিয়েছে। আমি জানি 11 কেমিস্ট্রি শুরু করার সময় তোর মধ্যে একটা অদম্য ইচ্ছে, একটা প্রচন্ড জেদ ছিল। আমি বারবার করে তোকে বলেছি এই জেদটাকে যদি তুই শেষ পর্যন্ত ধরে রাখতে পারিস তাহলে 11 কেমিস্ট্রি 12 কেমিস্ট্রি প্রো হওয়া থেকে তোকে কেউ আটকাতে পারবে না। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। তোরা প্রত্যেকে জানিস অ্যাডভেঞ্চার একাডেমি প্রতিটা বছর বাংলার ছেলেমেয়েদের জন্য নতুন কিছু ভাবার চেষ্টা করে, কিছু আনার চেষ্টা করে। এই বছরে আমরা ঠিক করেছি আমাদের 11 এবং 12 যে কটা লাইভ ক্লাস অ্যাপের মধ্যে হবে প্রত্যেকটা লাইভ ক্লাসের একটা করে ছোট রিভিশন, যেটা 10 থেকে 15 মিনিটের মধ্যে হবে, সেটা আমরা ইউটিউবে সবার জন্য দেব, যাতে সবাই বুঝতে পারিস যে আমাদের ক্লাসগুলোতে কিভাবে পড়াশোনা হচ্ছে, কতটা পড়াশোনা হচ্ছে। আগের 11 এর ক্লাসটার পুরোপুরি যে রিভিশনটা হয় সেটা আমরা ইউটিউবের মধ্যে দিয়েছিলাম, তোরা অনেক ছেলে মেয়ে ওটাকে দেখেছিস। আজকের ক্লাসটারও রিভিশন ভার্সনটা তোদেরকে দিচ্ছি, আশা করবো তোদের ভালো লাগবে। দেখবি আগের দিন যেখানে আমরা শেষ করেছিলাম আজকে সেখান থেকে শুরু করব। তোরা দেখেছিলি যে আমরা দুটো টাইপের কোয়ান্টাম নাম্বার দিয়ে ডিসকাশন করেছিলাম। একটা ছিল দাদা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেটা কক্ষপথের জন্য অ্যাপ্লিকেবল ছিল, বলো একদম। আরেকটা ছিল দাদা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, যেটা উপকক্ষের জন্য অ্যাপ্লিকেবল ছিল, তুই একদম মনে রাখতে পেরেছিস। দাদা মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে এন দিয়ে প্রকাশ করা হতো, যেটা অরবিটের ক্ষেত্রে ছিল, একদম। দাদা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারকে এল দিয়ে প্রকাশ করা হতো, যেটা সাব অরবিটের ক্ষেত্রে ছিল, একদম উপকক্ষের ক্ষেত্রে। দাদা এখন অরবিটাল আর ইলেকট্রন এরা কি দোষ করেছে? মানে আমরা তো দেখেছি যে কক্ষের ভেতরে উপকক্ষ থাকে, উপকক্ষের মধ্যে আবার কক্ষক থাকে, আর কক্ষকের মধ্যে আবার ইলেকট্রন থাকে। তাহলে দাদা যদি এর একটা কোয়ান্টাম নাম্বার হয়, এর একটা কোয়ান্টাম নাম্বার হয়, তাহলে তো স্বাভাবিক এদের দুজনের একটা করে কোয়ান্টাম নাম্বার থাকা উচিত। আমি বললাম একদম উচিত ভাই। এবং এরা প্রত্যেকে আইইউপিএসির সামনে ধর্ণা দিয়ে নিজেদের জন্য একটা করে কোয়ান্টাম নাম্বার ঠিক জোগাড় করেছিল। অরবিটালের জন্য অর্থাৎ কক্ষকের জন্য যে কোয়ান্টাম নাম্বারটা ছিল সেটাকে আমরা বলি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, আর ইলেকট্রনের নিজস্ব যে কোয়ান্টাম নাম্বারটা ছিল সেটাকে আমরা বলি স্পিন কোয়ান্টাম নাম্বার। এখন দাদা এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা আবার কি? মানে আমরা যেমনি করে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু জানি, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু জানি, সেটা দিয়ে ক্যালকুলেশন জানি, এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা আবার কিভাবে বার করে? আমি বললাম দেখ ভাই, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারকে এম দিয়ে প্রকাশ করে এবং এর ভ্যালুটা -L থেকে 0 হয়ে +L পর্যন্ত হয়। দাদা এর মানেটা কি? আমি বললাম ধর তুই আমাকে আজকে বলে দেখা, ধর আমি তোকে বলছি পি উপকক্ষ রয়েছে, পি উপকক্ষের ক্ষেত্রে এল এর ভ্যালু কত? দাদা এল এর ভ্যালু 1 হবে। আমি বললাম তাহলে তোকে যদি আমি বলি এর ক্ষেত্রে এম এর ভ্যালু কত হবে বলতো? তুই বলবি দাদা তুমি বলেছো -L থেকে এল এর ভ্যালু 1 আছে, তার মানে -1 থেকে 0 হয়ে +L মানে +1 পর্যন্ত হবে। তার মানে দাদা আমি তো 3টে ভ্যালু পাচ্ছি। বললাম আরে ভাই তুই পি এর কতগুলো কক্ষক পাস রে? দাদা পি এর কক্ষক 3টে থাকে। আচ্ছা তার মানে যতগুলো কক্ষক থাকে ততগুলোই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার পাওয়া যায়। বললাম একদম, দিস ইজ দ্য ব্যাপার। এই জন্যই তো কক্ষকের জন্যই অরবিটালের জন্যই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তাহলে তুই বল এস এর জন্য ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের সংখ্যা কত হবে? দাদা একটা। পি এর জন্য কটা হবে? দাদা 3টে। ডি এর জন্য কটা হবে? 5টা। এফ এর জন্য কটা হবে? 7টা। যতগুলো অরবিটাল, যতগুলো কক্ষক, ততগুলো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। আশা করতে পারি ক্লিয়ার আছে। ঠিক একই রকম ভাবে আমরা এখানে দেখিয়ে দিয়েছি। এফ এর জন্য দেখ -3 থেকে -L থেকে 0 হয়ে +L, -L থেকে 0 হয়ে +L, -L থেকে 0 হয়ে +L। আশা করবো ক্লিয়ার। আর এখানে যেহেতু একটাই ছিল, যেহেতু এর ক্ষেত্রে এল এর ভ্যালু 0, সেই কারণে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু 0। আচ্ছা তুই আমাকে বল 0 মানে কিন্তু একটা ভ্যালু পাওয়া গেল, মানে এই কক্ষকটার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু 0, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের একটা ভ্যালু পাওয়া যাচ্ছে, 0 ভ্যালু পাওয়া যাচ্ছে, তার মানে একটাই কক্ষক প্রেজেন্ট আছে। দিস ইজ দ্য ম্যাটার। ব্যাস দাদা এটা গেল। এবার তুমি আমাকে একটা কথা বলো, স্পিন কোয়ান্টাম নাম্বারের বিষয়টা কি? আমার স্পিনের ব্যাপারটা কিছু ভাবতে হবে না ভাই। তোকে আমি কি বলেছি, মানুষ যেমনি একটা রুমের মধ্যে অনেকে থাকতে পারে, ইলেকট্রনরা খুব প্রাইভেসি মেনটেন করে ভাই। ওরা একটা ঘরের মধ্যে মাত্র 2জন থাকে। আবার কি শিখিয়েছি, একজন ওপরের দিকে তাকায় তো একজন নিচের দিকে তাকায়। কিসের জন্য? বিকর্ষণকে অ্যাভয়েড করার জন্য। তার মানে দাদা একটা স্পিন +হাফ হবে, একটা স্পিন -হাফ হবে। +হাফটা কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে যে ইলেকট্রনটা ওপরের দিকে তাকিয়ে আছে, আর -হাফটা কি বোঝাচ্ছে? ইলেকট্রনটা নিচের দিকে তাকিয়ে আছে। দ্যাট ইজ দ্য ম্যাটার, আর কিচ্ছু নয় ভাই। এবার কি আছে দাদা, আমি বলছি দেখ এখানে আরেকটা বিষয় শিখিয়েছিলাম
এই যে পি কক্ষ, পি উপকক্ষটা রয়েছে, তার যে তিনখানা কক্ষক আছে, এই তিনটে কক্ষকের তিনখানা নাম আছে। একটাকে পিএক্স বলে, একটাকে পিওয়াই বলে, একটাকে পিজেড বলে। আমি কিছুদিন পরে এগুলো সব ছবি দিয়ে দিয়ে শেখাবো যে কিভাবে এগুলোকে পিএক্স, পিওয়াই, পিওয়াই, পিজেড দিয়ে ডিফাইন করতে হয়। ব্যাস, এবার কি ছিল দাদা, আমি চারটে কোয়ান্টাম নাম্বারের একটা করে যা সম্পর্ক দেখিয়েছিলাম, আর কিচ্ছু না। যেমন দেখ, এখানে টুপির ক্ষেত্রে তুই দেখতে পাচ্ছিস এন এর ভ্যালুটা 2, পি এর ক্ষেত্রে এল এর ভ্যালুটা 1। এখানে তুই দেখতে পাচ্ছিস যেহেতু এল এর ভ্যালু 1, তাহলে এম এর তিনখানা ভ্যালু পাওয়া যাবে, মাইনাস এল থেকে 0 হয়ে প্লাস এল পর্যন্ত হয়ে গেল। এইবার সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, এই যে প্রত্যেকটা এম এর ভ্যালু তুই পেলি, প্রত্যেকটা এম এর ভ্যালু মানে এক একটা করে কক্ষকে ডিফাইন করা হচ্ছে। তার মানে দাদা এই একটা কক্ষকে কটা ইলেকট্রন থাকতে পারে? বললাম দুটো থাকতে পারে। তাহলে প্রত্যেকটা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের জন্য আমি দুটো করে স্পিন কোয়ান্টাম নাম্বারের ভ্যালু পাবো, কারণ একটা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার মানে ওটা একটা কক্ষকে ডিফাইন করছে, আর একটা কক্ষকের মধ্যে দুটো ইলেকট্রন থাকে বলে স্পিন কোয়ান্টাম নাম্বারের দুটো ভ্যালু। এইটার জন্য দুটো ভ্যালু, এটার জন্য দুটো ভ্যালু, তার মানে দাদা তিনটের জন্য 6টা ভ্যালু। আরে এই কারণেই তো কক্ষক বার করার ফর্মুলা ছিল 12+1, আর ইলেকট্রন বার করার ফর্মুলা ছিল 2 × 12+1। গল্প শেষ। নেক্সট আমি ওই আগের দিনের ফেলে আসা জায়গাটার মধ্যে আরেকবার রিটার্ন করেছিলাম, মনে আছে? কপার আর ক্রোমিয়াম দুজনে ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস দেখিয়েছিল দাদা, একদম মনে আছে। কেন দেখিয়েছিল সেটার কারণটা ছিল এক্সচেঞ্জ এনার্জি। দাদা এক্সচেঞ্জ এনার্জি মানে কি? প্রথমে বল এক্সচেঞ্জ কাদের মধ্যে হয়, সবসময় খেয়াল রাখবি সেম উপকক্ষের মধ্যেই এক্সচেঞ্জ হয়। মানে যদি আমি তোকে বলি এই টুপি রয়েছে, টুপির মধ্যে ধর তিনখানা ইলেকট্রন আছে, 2px, 2py, 2pz এর মধ্যে, এই সেম উপকক্ষটার মধ্যে যে তিনটে ইলেকট্রন আছে তাদের মধ্যেই এক্সচেঞ্জ হবে। এবং খেয়াল রাখবি এক্সচেঞ্জের জন্য ইলেকট্রনস গুলো সেম স্পিনে থাকা উচিত। এবার দাদা এই এক্সচেঞ্জটার জন্য কি হয়েছিল আমি বলছি, চিন্তা কর। তুই নর্মালি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস কি করতিস? 4s2 3d4। বাট আমি তোকে বলছি এখন থেকে তুই যেটা করবি, তুই আগের দিন দেখেও ছিলি কারণটা, 4s1 3d5। এখন দাদা এই 3d5 হলো আর 3d4 ছিল, এদের দুজনের মধ্যে তফাৎটা কোথায়? আমি বললাম এক্সচেঞ্জে তফাৎ ভাই। যখন 3d5 হচ্ছে, দেখ তো এই ইলেকট্রনটার কাছে কতগুলো এক্সচেঞ্জের স্পেস আছে? 4টে। দেখ এইটা এখানে যেতে পারে, এটা এখানেও যেতে পারে, এটা এখানেও যেতে পারে, এটা এখানেও যেতে পারে। আমরা আমাদের ব্যাচের মধ্যে খুব ডিটেলে পুরো একদম এই বোর্ডের মধ্যে অ্যানিমেশন দিয়ে দেখিয়েছিলাম যেটা এখানে যাচ্ছে, এটা এখানে যাচ্ছে, এটা এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে। সবসময় মনে রাখবি সামনেই এক্সচেঞ্জ পসিবল। তাহলে এটার জন্য 4টে এক্সচেঞ্জের জায়গা রয়েছে, ওই জন্য 4 লিখেছি। এটার জন্য 3টে এক্সচেঞ্জের জায়গা আছে, ওই জন্য 3 লিখেছি। এটার জন্য 2টো জায়গা আছে, ওই জন্য 2 লিখেছি। এটার জন্য একটা জায়গা আছে, ওই জন্য 1 লিখেছি। তাহলে মোট এক্সচেঞ্জের সংখ্যা কত? 10টা। দাদা যখন 3d4 কেস ছিল, দেখি প্রথমটার জন্য 3টে জায়গা ছিল, তারপরেরটার জন্য 2টো জায়গা ছিল, তারপরেরটার জন্য একটা জায়গা ছিল, তাহলে মোট এক্সচেঞ্জ কত? 6টা। এখানে ছিল 10টা, এখানে হলো 6টা। যত এক্সচেঞ্জ বাড়বে তত এনার্জি বেরোবে, আর এনার্জি বেরোনো মানে কেমিস্ট্রিতে সেটা স্টেবল। তার মানে যত এক্সচেঞ্জ বাড়বে, ইলেকট্রন যত ছড়াবে তত স্টেবল হবে। মনে রাখ, আমি যখন সেম টুতে অর্গানিক পড়াবো এটা আরো ভাস্ট ভাবে বলবো। ইলেকট্রন যত ছড়িয়ে পড়ে, যত এক্সচেঞ্জ হয়, যত ইলেকট্রন ক্লাউড ছড়াচ্ছে, যত ছড়াতে পারে, তত এনার্জি বাড়ে, তত স্টেবিলিটি বাড়ে। সুতরাং দাদা যত এক্সচেঞ্জ হবে তত স্টেবিলিটি বাড়বে। একদম। নেক্সট যেটা বলেছিলাম সেটা ছিল পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল। যারা যারা ব্যাচের মধ্যে ক্লাসগুলো করেছে ওদের কিন্তু একটা সলিড রিভিশন হচ্ছে, আর যারা এখনো পর্যন্ত ব্যাচের মধ্যে ভর্তি হসনি নিচে পিন কমেন্ট চেক কর ভাই। দেখ পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল কি বলে, এসব লেখাবেখা বাদ দে। পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালের স্টেটমেন্টটা জাস্ট একটা লাইন, একটা পরমাণুতে যে কোনো দুটো ইলেকট্রনের 4টে কোয়ান্টাম নাম্বার কোনোদিন সেম হতে পারে না, একটা আলাদা হবেই। যেমন হিলিয়ামের ক্ষেত্রে দেখ 1s এর মধ্যে দুটো ইলেকট্রন আছে, সেই দুটো ইলেকট্রনকে যদি আমি একটু ভাঙি NLMS এর মধ্যে 4টে কোয়ান্টাম নাম্বারে যদি ভাঙি, প্রথম ইলেকট্রনটার ক্ষেত্রে দেখ ওটা 1s এর মধ্যে আছে, ফলে মুখ্য কোয়ান্টাম সংখ্যার ভ্যালু 1। দ্বিতীয় ইলেকট্রনটা দাদা 1s এ আছে, মুখ্য কোয়ান্টাম সংখ্যার ভ্যালু 1। দাদা এটাও s এর মধ্যে আছে, এটাও s এর মধ্যে আছে, দুটোই s এর মধ্যে আছে, তাহলে দুটোর ক্ষেত্রে l এর ভ্যালু দাদা 0 0। বললাম একদম। দাদা l এর ভ্যালু 0 যখন m এর ভ্যালু 0 হবে, কারণ m এর ভ্যালুটা -l থেকে 0 হয়ে +l, যার l এর ভ্যালু 0 তার আবার কি আবার ব্যাপার স্যাপার, তো m এর ভ্যালু 0ই হবে। বললাম m এর ভ্যালু 0 মানে কি? m এর একটা ভ্যালু পাওয়া গেল, তার মানে কক্ষকের সংখ্যা দুজনের ক্ষেত্রেই সেম। দেখতেই পাচ্ছি আমি একটাই কক্ষক আছে একদম। কিন্তু দাদা দেখো 3টে তো সেম হয়ে গেল, তাহলে আলাদা কোনটা হবে? আলাদা হবে s এর ক্ষেত্রে। একটা ইলেকট্রন দেখ উপরের দিকে তাকিয়ে, একটা নিচের দিকে তাকিয়ে, একটা +½ একটা -½ এখানেই পার্থক্য, গল্প শেষ।
বেরিলিয়ামের ক্ষেত্রে সেম ব্যাপার দেখিয়েছিলাম। এইবার যেটা বলেছিলাম একটুখানি সবকিছু সূত্রপাত কোথা থেকে হয়েছিল সেই গল্পটা একটু বলছিলাম, সেখান থেকে রাদারফোর্ডের মডেলের মধ্যে এসেছিলাম। তোরা দেখবি রাদারফোর্ডের মডেল করেছি, এরকম আলফা কণা নিক্ষেপ করা হচ্ছিল, দেখা যাচ্ছিল বেশিরভাগ আলফা কণা এই গোল্ড ফয়েলটাকে ভেদ করে সোজা বেরিয়ে যাচ্ছে, এর মাধ্যমে বোঝা গেছিল বেশিরভাগ জায়গা ফাঁকা। কিছু কিছু আলফা কণা সামান্য কোণে বিক্ষেপিত হচ্ছিল। আলফা কণা মানে He2+ আয়নের স্রোত, পজিটিভ। পজিটিভকে কে বাঁকায়? পজিটিভ নিজে। সেই কারণে নিশ্চয়ই কোথাও না কোথাও পজিটিভ স্পেস রয়েছে। মাত্র একটা কণা আউট অফ 20,000, 20,000টার মধ্যে একটা যেরকম ভাবে গেছিল সেরকম ভাবে ফিরে এলো, একদম 180 ডিগ্রি শার্প টান। তার মানে দাদা ওই মধ্যিখানে কোথাও একটা পজিটিভ সেন্টারে ভর্তি জায়গা রয়েছে, পজিটিভ চার্জে ভর্তি একটা ব্যাগ রয়েছে, একটা ছোট্ট জায়গা রয়েছে, যেখানে যখন আলফা কণাটাকে ডিরেক্ট আঘাত করেছিল ওটা 180 ডিগ্রি টার্ন নিয়ে ফেরত এসেছিল। মনে রাখ, রাদারফোর্ড সেই জায়গাটার নাম দিলেন নিউক্লিয়াস। পরবর্তীকালে রাদারফোর্ডের মডেলের কিছু ত্রুটি ধরা পড়লো। বিজ্ঞানী ম্যাক্সওয়েল ছিলেন যিনি বলেছিলেন, রাদারফোর্ড মেনলি কি বলেছিল, এই যে পরমাণুর ভেতরে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আছে, প্রোটনের চারিদিকে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন কোথাও না কোথাও ঘুরছে। তিনি অরবিটালের কোনো ধারণা দিতে পারেননি, অরবিটের কোনো ধারণা দিতে পারেননি, তিনি কক্ষপথের কোনো ব্যাখ্যা দিতে পারেননি। তিনি বলেছিলেন কোথাও না কোথাও ঘুরছে, কিন্তু ঘুরছে। পরবর্তীকালে ম্যাক্সওয়েল কি বললেন, যে যদি ইলেকট্রনের মতো কোনো নেগেটিভলি চার্জ স্পিসিস, তখন তো ফিজিক্স আবিষ্কার হয়ে গেছিল, ফিজিক্সের মাধ্যমে বলেছিলেন যদি কোনো নেগেটিভলি চার্জ স্পিসিস এরকম করে ঘুরতে থাকে ঘুরতে থাকে ঘুরতে থাকে ঘুরতে থাকে ঘুরতে থাকে, তাহলে সেখান থেকে অনবরত শক্তি বেরোবে। দেখ, নিউক্লিয়াস থেকে যত বাইরে যাব তত এনার্জি বাড়ে, কিন্তু যত ভেতরে আসবো তত এনার্জি কমে। যদি দাদা ইলেকট্রনটা থেকে এনার্জি বেরিয়ে যেতে থাকে তাহলে তার এনার্জি কমতে থাকছে, যত কমবে সে তত ভেতরে আসবে, যত ভেতরে আসবে ভেতরে আসবে ভেতরে আসবে ভেতরে আসবে, একটা সময় গিয়ে সে নিউক্লিয়াসের মধ্যে আছড়ে পড়বে, ফলে পুরো পরমাণুটা ধ্বংস হয়ে যাওয়ার কথা। রাদারফোর্ডের মডেল ভুল প্রমাণিত হলো। রাদারফোর্ডের মডেল দিয়ে দাদা পরবর্তীকালে কে উঠে এলো? বিজ্ঞানী নিলস বোর। নিলস বোরের তত্ত্ব পড়ানোর জন্য আমরা প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি বলেছিলাম, একটু বলেছিলাম এই যে সূর্য থেকে রশ্মিটা আসে, এই যে টর্চ থেকে আলোগুলো বেরোয়, তোরা দেখি স্ট্রেট আলো বেরোচ্ছে, বাট অ্যাকচুয়ালি বিজ্ঞানী প্ল্যাঙ্ক বলেছিলেন ওটা কতগুলো ছোট ছোট এনার্জি পকেটের একটা করে সমষ্টি। ওই প্রত্যেকটা পকেটকে তিনি নাম দিয়েছিলেন কোয়ান্টাম, যেগুলোকে বহু বচনে একসাথে বলা হতো কোয়ান্টা। এই প্রত্যেকটা কোয়ান্টার এনার্জি বার করেছিলেন, সেই এনার্জির ফর্মুলাটা ছিল E=h নিউ। সেখান থেকে আমি এইচটার ব্যাপারে ডিফাইন করেছিলাম, এইচটা ছিল প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, ইটা হচ্ছে এনার্জি আর নিউটা হচ্ছে কম্পাঙ্ক। সেখান থেকে দেখবি আমরা এইচ এর বিভিন্ন ভ্যালু বার করেছিলাম, মানগুলো বলে দিয়েছিলাম, এটা সিজিএস মান, এটা এসআই মান, এবং তার একক বলে দিয়েছিলাম। ব্যাস, নেক্সট দিন আমরা বোর মডেল থেকে শুরু করব, এবং বোর মডেলের পড়াশোনাটাও আমরা নেক্সট দিন পুরো কমপ্লিট করে নিয়েছিলাম। আশা করবো ভিডিওটা প্রত্যেকের কাছে ভালো লেগেছে, বুঝতে পেরেছিস কিভাবে পড়ানো হয়। বাকি যদি জানতে চাস যে আমাদের ব্যাচের মধ্যে কিভাবে অ্যাডমিশন নিতে হবে, কিভাবে পড়তে হবে, কিভাবে কেমিস্ট্রিতে এই জায়গায় পৌঁছাতে হবে, যেখানে তুইও প্রত্যেকটা দিন খুব ডিটেলে লাইভ ক্লাস করবি, তুইও প্রত্যেকটা দিন রিভিশন করতে আসবি, তুইও প্রত্যেকটা প্রবলেম সলভ করতে পারবি, তুইও ধামাকা করতে পারবি, তাহলে অবশ্যই একবার নিচে পিন কমেন্টের মধ্যে দেখবি আমাদের অ্যাপের লিংক, আমাদের ডেমো ক্লাস, আমাদের ব্যাচ অ্যানাউন্সমেন্ট ভিডিও সব দেওয়া আছে, একবার চেক করে নে, তুই কেমিস্ট্রি প্রেমে পড়তে বাধ্য। জয় ধামাকা।